সর্বদা মনে রাখবেন যে আল্লাহ আপনার বর্তমান পরিস্থিতি আপনার জন্য নির্ধারণ করেছেন। দুঃখ বা রাগ করবেন না। আল্লাহ জানেন আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো এবং তিনি আপনাকে সেটাই দিবেন যা আপনার জন্য সবচেয়ে ভালো। যদিও এতে সময় লাগতে পারে, প্রত্যেক ব্যক্তি, অভিজ্ঞতা, উপহার, ক্ষতি এবং কষ্ট আপনাকে আল্লাহ আরও কাছে নিয়ে আসার জন্যই পাঠানো হয়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তাই সময় পরিস্থিতি যখন যত খারাপই হোক না কেন, অবশ্যই আমাদের আল্লাহ তাআলার উপরে অনেক অনেক ভরসা রাখতে হবেন। তিনি যেটা করেন তার বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকালে নাস্তাটা করে নিলাম। আজকে সকালে নাস্তা করাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওর একেবারে শুরুতেই আমার প্রত্যেকটা আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করেছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সংসারে কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি থাকছে। আমি সেই যে ঈদের মধ্যে চাদর বিছিয়েছিলাম, তো এর মধ্যে আমি মাঝখানে একবার চাদর তুলে নিয়েছিলাম, তুলে ধুয়ে নিয়েছিলাম। তো ওই ভিডিওটা আর শেয়ার করা হয় নাই। তারপরে এই যে চাদরগুলো যে বিছানো হয়েছে, তো মোটামুটি অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম চাদরগুলো তুলে ফেলি। চাদরগুলো আজকে তুলে তারপরে ঘরের অন্যান্য যত রকমের কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা আপুরা আন্টিরা আমার এই যে কাজকর্মের ভিডিওগুলো এত পছন্দ করেন, সেটা আমি আমার ভিডিওটা যখন পাবলিশ করার পরেই আমি বুঝতে পারি। তো যাই হোক, এই তো আমি বিছানার চাদরটা আমি তুলে নিয়ে এরপর আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। বিছানাটা ঝাড়ার পর যেহেতু ধুলাবালিগুলো উড়ে খাটে এসে জুড়ে বসেছে, তো এই কারণে কিন্তু আমি খাটের চারপাশটাও একটু মুছে নিলাম। আর সেই সাথে এই যে পর্দাগুলো আমি একটু ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। পর্দাগুলোর ভাঁজে ভাঁজে অনেক সময় কিন্তু মাকড়সার জাল একেবারে বেঁধে থাকে, তো একটু ঝাড়া মোছা করে রাখলে আর কি পর্দাগুলোও কিন্তু সুন্দর থাকে। তো যাই হোক, আজকে এত কাজ করেছি, তো এর মধ্যে আমি বিছানাটা ঝেড়ে এই তো এখন বেডশিটটা আমি বিছিয়ে নিব। সংসারে কাজকর্ম আমি বরাবরই করে থাকি আর আপনাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করে থাকি। গত ২টা দিন আমি ছোট ২টা ভিডিও শেয়ার করেছি। তো আমার ছোট ২টা ভিডিওগুলো আমার আপুদের কাছে আসলে কতটুকু ভালো লেগেছে, যারা আর কি বড় ভিডিও দেখেন তাদের কাছে তো ছোট ভিডিও দেখতে আসলে একটু খারাপ লাগতেই পারে, বা যারা ছোট ভিডিও পছন্দ করেন তাদের কাছে আসলে বড় ভিডিও দেখতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটাও কিন্তু অনেকটা লং হয়ে আছে। তো আজকে যেহেতু অনেকগুলো কাজ করেছি, প্রত্যেকটা কাজের শ্যুট একটু নিতে নিতে ভিডিওটা কিন্তু এত বড় হয়ে গিয়েছে। তো আসলে ছোট করতে করতে আমি প্রায় ১৯ মিনিটে এনে ভিডিওটা শেষ করেছি। তো যাই হোক, এই তো আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমার মাকে দেখতাম যে আমার মা যখন বিছানাপত্র আর কি চাদর উঠাতো যেদিন, সেদিন আমার মাকে দেখতাম একদম তোশকটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে একদম তোশক উঠিয়ে খাটের মাচাটা পর্যন্ত আমার মা ঝাড়তো। তো এখনও কিন্তু তার এই অভ্যাসটা আছে। তো আমি যদিও আমার মায়ের মতো সবসময় খাটের মাচা দেখা যায় পরিষ্কার করে, সবসময় তো ওইভাবে আর চাদর বিছানো হয় না, তবে ২ মাস ৪ মাস পর পর আমি হয়তোবা এই কাজটা করি। যেমন ঈদের মধ্যেই কিন্তু এই কাজটা আমার করা হয়েছে। এই খাটটা একটু সমস্যা ছিল। তো সমস্যা থাকার কারণে জবার বাবা কিন্তু খাটটা ঠিক করে দিয়েছে। এরপর যখন ওই যে সবকিছু খাটে তুলে ফেলা হয়েছিল, তখন আমি মাচাগুলো আবার নতুন করে ঝেড়ে পরিষ্কার করে খাটটা আর কি এখান থেকে টান দিয়ে সরিয়ে আম আ টাইলসের চারপাশটা আমি ভালো করে পরিষ্কার করে এরপর কিন্তু আবার মাচাগুলো নতুন করে আর কি সেট করে দেয়। এরপর আবার যেখানকার জিনিস সেখানে তোশক জাজিম বিছিয়ে আর কি ম্যাট্রেসগুলো বিছিয়ে, তোশক বিছিয়ে আবার চাদরটা আমি বিছিয়ে ফেলি। আসলে আমাদের সবারই এই কাজগুলো কিন্তু কিছুদিন পর পর করা উচিত। না হলে দেখা যায় কি যে খাটের নিচে বড় একদম মাকড়সার জাল বেঁধে ধুলা ময়লা জমে একটা আস্তরণ পড়ে যায়।
এমন অনেক মানুষ আছে যে দেখবেন যে যারা হয়তোবা বছরে একবারও হয়তোবা তাদের তোশকটা রোদে দেয় না বা এগুলো এত ঝাড় মোছাও করে না। আসলে এগুলো হচ্ছে আ অ অনেক মানুষের বলতে পারেন যে এটা একটা অভ্যাস বলতে পারেন। তো আসলে মেয়েরা কিন্তু মায়ের কাছ থেকেই কাজ শিখে। আমার কাজগুলো আমার সবকিছু আমার মায়ের থেকে শেখা। আবার আমার থেকে যেমন আমার ২ টা মেয়েও এই কাজগুলো শিখেছে। তো আমার ২ টা মেয়ের মধ্যে জুঁই আরকি ঠিক আমার মতোই এই কাজগুলো করে। তো আমি এই মানি প্লান্ট গাছটার মধ্যে আরকি অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে এই গাছটাতে পানি না দিয়ে মাটিটা শুকিয়ে নিবো। শুকিয়ে নিলে আমি পরবর্তীতে গাছটা তুলে নতুন করে একটু সার ব্যবহার করব। তো একদম দেখলাম মাটি শুকিয়ে খড়খড়ে হয়ে গিয়েছে। তো এর মধ্যে তো আমার আর সময়ই নাই যে আমি কখন সার মিশাবো বা কখন নতুন করে গাছটা সেট করব। এই কারণে দেখলাম পাতাগুলো হেলে দুলে পড়েছে। তাই আবার পানি দিয়ে একটু আ টবের মাটিতে পানি দিয়ে দিলাম। আর সেই সাথে একটু পানি স্প্রে করে দিলাম। তো এই যে চাদরগুলো আমি ফ্লোরে ফেলে রেখেছিলাম আর দরজার পিছনে আমার কাপড়-চোপড় ঝুলানোর যে আরকি হ্যাঙ্গিংটা আছে ওটার মধ্যে বোরখাগুলো একটু ঠিকঠাক মতো গুছিয়ে রাখলাম। জুঁইয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, তো এই যে দেখেন জুঁইয়ের বই খাতা সব এলোমেলো ছিল। এগুলো আবার আমি একদম খুব তাড়াহুড়া করে এগুলো গুছিয়ে নিলাম। আর র‍্যাকের চারপাশটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এদিক থেকে আমি এই তো এখন সবগুলো ফার্নিচার এক করে আমি পরিষ্কার করে নিব। যেহেতু আমি আম চাদরটা উঠিয়ে একটু ঝাড়া মোছা করেছি, সে জায়গা থেকে কিন্তু ভালোই ধুলাবালি উঠেছে। উড়ে কিন্তু এই ফার্নিচারের মধ্যেই পড়েছে। তো এগুলোকে আমি একটু ভালোভাবে তো এখন পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আপনারা কখনো কি কেউ কোনো আপুরা আপনারা কোনো মিথ্যাবাদীর ধকলে বা আ পড়েছেন কিনা? তা আমি কিন্তু এরকম হাতে গোনা কয়েকজন মিথ্যাবাদীর কবলে পড়েছিলাম, যারা কিনা এত সুন্দর করে মিথ্যা কথা বলে যে তাদের মিথ্যা কথাগুলো ধরাই যায় না। তো এমন আ মিথ্যা কথাগুলো কিভাবে ধরা যায়, সে বিষয়ে আপনাদের সাথে কিছু মিথ্যাবাদীদেরকে মিথ্যা কথাগুলো ধরার কিছু টিপস শেয়ার করব। তার আগে আমি এখন বলি, এই যে পাপোশটা তুলে নিলাম, পাপোশের মধ্যে দেখলাম অনেক চুল আটকে আছে। তো আমি যখন পাপোশ তুলে নেই, পাপোশগুলো তোলার আগে আমি চেষ্টা করি একদম চুলগুলো বেছে পাপোশ থেকে তুলে ফেলে দেওয়ার জন্য, যেন ঘরটা মুছে আমি পাপোশটা চটজলদি করে আমি বিছিয়ে নিতে পারি। তো এদিক থেকে এখন এই তো আমি ওয়ারড্রোবটা পরিষ্কার করি, সেই সাথে সংসারে কাজকর্ম করি। আর যারা দেখবেন যে একদম অনর্গল মিথ্যে কথা বলে, তাদের চেহারা দেখে, তাদের রূপ দেখে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এই মানুষটা আপনার সাথে এত সুন্দর করে মিথ্যে কথা বলছে। কারণ তাদের মিথ্যেগুলো ধরা কিন্তু খুবই সহজ। আসলে যারা চালাক, তারা কিন্তু তাদের মিথ্যে কথাগুলো খুব সহজেই ধরতে পারে। একটা সময় আমার সাথে যদি কেউ মিথ্যা কথা বলতো, আমি না ধরতে পারতাম না। এখন কেন যেন আমার সাথে যদি কেউ মিথ্যে কথা বলে, আমি খুব সহজেই তাদের মিথ্যে কথাগুলো আরকি আমি ধরতে পারি। তো এই যে কেউ মিথ্যে বলছে কিনা এভাবে বুঝবেন, যারা মিথ্যে কথা বলে তাদের মধ্যে কিছু স্পষ্ট লক্ষণ থাকে। এই লক্ষণগুলো দেখলে খুব সহজেই বোঝা যায় যে সে মিথ্যে কথা বলছে। ১. চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, নিচের দিকে বা অন্যদিকে তাকিয়ে কথা বলে। ২. তার চোখের নাড়াচাড়া বেড়ে যায় এবং চোখের পলক স্বাভাবিকের চেয়ে বেশি পড়ে। ৩. কাঁপা গলায় কথা বলে এবং গলার স্বর অস্বাভাবিকভাবে ওঠানামা করে। ৪. প্রশ্ন করলে উত্তর দিতে সময় নেয়। যারা মিথ্যাবাদী, যারা একটা মিথ্যা কথা বানিয়ে যখন বলে, তারা কিন্তু আপনি যখন তাদের একটা প্রশ্ন করবেন, তারা কিন্তু দেখবেন যে একদম চুপ করে আগে আপনার কথা শুনে ৫ থেকে ১০ মিনিট সময় আপনার কাছ থেকে নিবে। তারপর সে আপনার সেই প্রশ্নের উত্তরটা দিবে। এবং ভেবে চিন্তেই কিন্তু তারা সেই উত্তরটা দিয়ে থাকে। ৫. মিথ্যে বলার সময় কেউ মুচকি হাসে, কেউ উচ্চস্বরে হাসে, কেউ কেঁদে ফেলে, আবার কেউ ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। ৬. মাথা ও নাক চুলকায়, তার মধ্যে একটা পালাই ভাব থাকে। ৭. অনেক সময় বলে, আমি এ ব্যাপারে আর কথা বলতে চাই না। অতিরিক্ত বিবরণ দিয়ে গল্প জমিয়ে তোলে, প্রশ্ন করলে গল্পের অসামঞ্জস্য ধরা পড়ে।
নয়, হাসতে চেষ্টা করে কিন্তু হাসিটা খুব অস্বাভাবিক মনে হয়। ৮ নাম্বার যেটা বললাম সেটা ছিল অতিরিক্ত বিবরণ দিয়ে গল্প জমিয়ে তোলে। তো বিশ্বাস করেন আমি কিন্তু এই ৯ টার মধ্যে প্রত্যেকটার শিকার আমি হয়েছি। কারণ মিথ্যাবাদী মানুষের সাথে যখন আপনি চলবেন বা যখন আপনি একসাথে থাকা শুরু করবেন বা প্রতিনিয়ত তার কথাগুলো আপনি শুনবেন, দেখবেন যে মিথ্যাবাদী মানুষগুলো এমনই হয়। তারা আপনার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলবে না, যেটা বলবে মাথা নিচু করে কথা বলবে। তারপরে হয়তোবা ওই বিষয়টা আপনি বারবার যখন তার কাছে জানতে চাইবেন সে উত্তেজিত হয়ে যাবে বা এই কথাটাই বেশিরভাগ বলে থাকে যে আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আসলে এইরকম যদি কোনো মানুষ আমার মতো কোনো মিথ্যেবাদীর পাল্লায় পড়েন, এই এই যে এই ৮ টা ৯ টা লক্ষণ যে আমি বললাম, এই ৯ টা লক্ষণ দেখলে তার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে সেই ব্যক্তিটা মিথ্যের উপর মিথ্যে বলে যাচ্ছে। তো যাই হোক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আর এদিক থেকে আমি চলে আসছি রান্নাঘরে। আমি কিন্তু আমার বেডরুমের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। তো এদিক থেকে এখন কিচেনে চলে আসছি। তো দেখলাম যে আমার যে এই যে র‍্যাকটা আছে থালা বাসন ধুয়ে রাখার জন্য, তো এই র‍্যাকটার এই যে পানি পড়ে এই যে ট্রের মতো যে অংশটা, এটা না অনেকটা আসলে দাগ পড়ে গিয়েছে। তো দাগ পড়ে গিয়েছে, ময়লাও হয়েছে। তো ভাবলাম যে এটা একটু ভালো করে পরিষ্কার করে ফেলি। আসলে এত কাজ আমি বিশ্বাস করেন প্রত্যেকদিন এত কাজ করি। ভাবি যে আগামীকালটা আমি একটু রেস্টে থাকবো। কিন্তু না, সেই রেস্ট আমার করা হয় না। আমি দুপুরে রান্নাবান্না করার পরই আবার আগামীকাল কী কাজ করবো বা বিকেল দিকে কী কাজ করবো। ওই কাজগুলো আমার জন্য মনে হয় একদম হাঁ করে তাকিয়ে থাকে। আর কাজগুলো একেবারে জলযন্ত্র মানুষের মতো রেডি হয়ে থাকে যে আমাকে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলো, তুমি গুছিয়ে নিলে আমি আমার জায়গা মতো গিয়ে চুপচাপ থাকবো। তো কি আর করার, সংসার নামক স্থানটাতে যখন থেকে পা রেখেছি তখন বুঝতে পারি নাই যে সংসারটা একটা কি বলবো, একটা মেয়ের উপর কতটা দায়িত্ব, কতটা পরিশ্রম একটা মেয়েকে এখানে করতে হয়। আসলে আমরা যারা সংসার ভালোবাসি তাদের কিন্তু রাত দিন ২৪ ঘন্টাও এই সংসারের পিছনে যদি খাটি না, তারপরেও দেখবেন অতৃপ্তি আসে না। কেমন যেন আরও মায়া বেড়ে যায় এই সংসারটার প্রতি। আরও মনে হয় যে না, এটা না, এভাবে না, এভাবে করলে মনে হয় ভালো হতো। আসলে এই মায়ার টানে কিন্তু আমরা অনেকেই অনেক জায়গা থেকে অনেক দুঃখ কষ্ট মেনে নিয়ে বা মানিয়ে নিয়ে তারপরে জীবনটাকে পার করে দেই। তো যাই হোক এদিক থেকে দেখেন আমি পেঁয়াজের র‍্যাকটা আর ধুই নাই। ওইটা না ধুয়ে আমি একটু সাবানের দিয়ে একটা মাজনি দিয়ে আমি চারপাশটা এমনি একটু হালকা ডলে পরিষ্কার করে নিলাম। আর আলুগুলো আমি আলাদা করে ২ টা ঝুড়িতে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার কারণ হলো ওই যে নিচের অংশে একটু কালোর মতো দেখতে পাচ্ছেন। অনেকদিন আগে মেয়েরা চা বানাতে গিয়ে এখানে চা পড়েছিল। তো ওই জায়গাটা আর ভালো করে র‍্যাকটা আর কি এই অংশটা পরিষ্কার করা হয় নাই। তো আমি যতটুকু দেখেছিলাম ততটুকু তো পরিষ্কার করেই ফেলেছিলাম। কিন্তু এরপর দেখলাম যে এই জায়গাটা একদম আঠালো হয়ে আছে। কোনোভাবেই এই কাপড়টা, ভেজা কাপড়টা দিয়ে আমি তুলতে পারতেছিলাম না। তাই একটু মাজনি দিয়ে আবার নতুন করে সাবান দিয়ে ঘষা দেওয়ার সাথে পরিষ্কার হয়ে গেল। এখন আমি খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিব। আমার এই র‍্যাকের বয়সটা কিন্তু আজ অনেক বছর। আমি বিয়ের পর এই ধরনের র‍্যাক আরেকটা কিনেছিলাম। ওই র‍্যাকটা এত হার্ডি একটা র‍্যাক। ওটা এখন আমার শ্বশুরবাড়িতে আছে আরকি। আমি এই র‍্যাকটা কেনার পর আমার শাশুড়িকে আরকি দিয়ে দেই। এদিকে দেখেন ওর বাবা কিছু আরকি পার্সেল অর্ডার করেছিল। এগুলো অনলাইন থেকে এনেছিল। তো দেখলাম যে মেডিসিনের নামটা ফরএভার। তো আমি তাকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে, "এগুলো কেন আনো?" ও প্রায় প্রতি মাসে ৩-৪ হাজার টাকার আম কিছু এ ধরনের জিনিস নিয়ে আসে অনলাইন থেকে। তো আমি অনেকে বারবার জিজ্ঞেস করার পর ও আমাকে আসলে বলতে চায় না যে ও কেন এগুলো আনে। তো পরবর্তীতে আমার ভিতরে কেমন যেন একটা সন্দেহ হলো। এরপর আমি আরকি এটা YouTube এ যখন সার্চ দেই এই প্রোডাক্টটা নিয়ে, তখন আমি যা দেখলাম আসলে ওটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু তাকে ১ম এই জিজ্ঞাসা করেছিলাম যে, "এই পার্সেলটা কোথা থেকে আসছে?"
সে আমাকে বলছিল যে তাসনিম জারার কাছ থেকে সে অর্ডার করেছে। তো তাসনিম জারা যেহেতু একজন ডক্টর, সে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে থাকে। তো এর আগে একটা জিনিস এনেছিল, সেটা আসলে আমাকে বলেছিল আমি তাসনিম জারা থেকে এনেছি। তখন আমি এত ঘাটাঘাটি করি নাই। এবার এটা আনার পর আমি একটু ইউটিউবে যখনই সার্চ দিলাম এটার নাম লিখে, তো এটার উপরে একটা ভিডিও চলে আসলো। ভিডিওটা দেখার পর তো আমার মন মেজাজ একেবারে খারাপ হয়েছে। এই যে একটা কোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলাজিৎ। তো লাম, আকিদা, তারপরে শিলাজিৎ, তারপরে এই যে ফরএভার, ও এক এক সময় এক এক ধরনের মেডিসিন এনে ও এগুলো খায়। তো যাই হোক, ও না আমাকে এগুলো আনলে আমাকে অনেক সময় বলতো যে তুমি এগুলো ভিডিওতে দেখাবা না। তো এগুলো ভিডিওতে দেখাবো না বা কেন দেখাবো না আমি জানতে চাইলে ও বলতো যে না, এত কিছু দেখানোর দরকার নাই। তবে এই জিনিসটা দেখার পর আমার মন মেজাজ একেবারেই খারাপ হয়ে গিয়েছে আর কি, ওই ভিডিওটা দেখার পর। তো আসলে ও যেহেতু একটু একরোখা টাইপের মানুষ, আমি যতই তাকে নিষেধ করি, যেটা আমি তাকে নিষেধ করব, সে কিন্তু ওই কাজটা একটু পরিমাণে বেশি করে থাকে। এই কারণে এখন তাকে কোনো কিছু আর কি আহ, আছে না যে একটা কথা বললে যে সে শুনবে, তো যে কথাটা যে মানুষটা না শুনে তাকে কিন্তু হাজারবার সেই কথাটা বলেও কোনো লাভ নাই। তো এই কারণে এখন আমি তার সাথে আর ওইরকম কোনো কথাই বলি না। তো প্রতি মাসে এরকম ২, ৩, ৪ হাজার টাকার জিনিস আমার ঘরে আসে। তো যাই হোক, এগুলো দেখা যায় ভুল কর্ম, আমি কখনো আমি ট্রাইও করিনি। কারণ সে যেহেতু হয়তোবা তার দিক থেকে হয়তোবা সে একটু অসুস্থ, এই কারণে হয়তোবা সে এগুলো খেয়ে থাকে। তো যাই হোক, আমি তাকে নিষেধ করেছি এগুলো খেলে হয়তোবা তার আরও সমস্যা হতে পারে বেশি। তো সে যেহেতু আমার কথা শুনে না, তো শরীর তার অসুস্থতাটাও তারই হবে, আমার তাতে কিছু আসে যায় না। সে জায়গা থেকে আমি সব কথাই বলা তাকে বন্ধ করে দিয়েছি। এদিক থেকে আমি এই যে আমার কিচেন ছোট্ট ক্যাবিনেটটা, এটার মধ্যে আমি এই বক্সগুলো এখানেই রাখলাম। আর সব কিছু এখানে আবার ভালো করে মুছে আবার নতুন করে সব গুছিয়ে রাখলাম। রান্নাবান্নার পর আর কি যে হাঁড়ি পাতিলগুলো বের হয়, ওটা দেখা যায় কি কিচেন ক্যাবিনেটের উপরেই রাখা যায়। আর বাসায় যেহেতু কারেন্ট নাই, আমি চলে আসছি এই তো ১ গ্যালন পানি ভরে রাখার জন্য। আসলে আজকে এত এত কাজ করেছি, এই কাজগুলো করতে আমার অনেক সময় লেগে গিয়েছে। আমি কিন্তু পরবর্তীতে দুপুরে আর ওইভাবে রান্না করতে পারি নাই। সকালে নাস্তা খাওয়ার পর থেকে একা হাতে কত শত কাজ যে করে থাকি, কাজ করতে করতে মাঝে মাঝে নিজেকে পাগল পাগল বলে মনে হয়। তারপরেও কাজের মধ্যে অনেক কিন্তু সুখ খুঁজে পাই, কাজের মধ্যে আমি নিজেকে আসলে অনেকটা সুস্থ রাখতে পারি। যতক্ষণ পর্যন্ত কাজ করি আমার ভিতরে কিন্তু কোনো রকমের চিন্তা এসে ভর করে না। তো যাই হোক, কাজই আসলে আমার পরম বন্ধু। আর সেই সাথে মন খারাপ হলে সারাক্ষণ মনে মনে আল্লাহ তাআলার বিভিন্ন যে ছোট ছোট নামগুলো আছে, সেই নামগুলো কিন্তু আমি স্মরণ করে থাকি। গতকালকে আমি জবার বাবাকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। আমার অনেক ভালোবাসার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আসলে লাইফে এমন এমন কিছু একটা সময় বা মুহূর্ত থাকে যে সময়গুলো চাইলেও সেই মুহূর্তের কথাগুলো আমরা খোলামেলাভাবে কারোর সাথে ওইভাবে শেয়ার করতে পারি না। তো আসলে খোলামেলাভাবে ওইভাবে শেয়ার করার মতো এখন আর ইচ্ছে বা মন মানসিকতাও আমার নাই। ভবিষ্যতেও থাকবে কিনা আমি জানি না। আমি যেহেতু আমার সংসার, সন্তান এবং কাজকে ভালোবাসি, এগুলো নিয়ে আমি থাকতে চাই। তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখন এতটুকু জায়গা আমি না বসে পা দিয়ে মুছে নিলাম। এরপর পুরো বাসাটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। যেদিন মপ দিয়ে পরিষ্কার করি সেদিন কিন্তু খাটের নিচটা পরিষ্কার করি। সপ্তাহে ১ দিন মপ দিয়ে খাটের নিচটা কিন্তু আমি পরিষ্কার করে ফেলি। আমার সকল কাজকর্ম শেষ আর বেলা যেহেতু অনেকটা হয়ে গিয়েছে, এখন আর রান্না বান্নার সময় নাই। পাপোশগুলো বিছিয়ে দিয়ে এরপর আমি গোসল সেরে আমি ডিম ভেজে ভাত রান্না করে আর কি খেয়ে নিয়েছিলাম। তো জানি না আজকের ভিডিওটি কেমন লাগবে, ভালো লাগবে কি না আপনারাই ভালো বলতে পারবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।